আসসালামু আলাইকুম স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে। আজকে আমরা তোমাদের ক্লাসে তোমাদের সাথে আজকে দ্বিতীয় লেকচার শুরু করতে যাচ্ছি। তো দ্বিতীয় লেকচারে আমাদের ফার্স্ট লেকচারে আমরা কি কি পড়েছি সেটা কি কতটুকু পড়েছি কেউ বলতে পারবা? ফার্স্ট লেকচারে আমরা কতটুকু পড়লাম বা কি কি পড়লাম? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এফ ইকুয়াল টু এম এর সূত্রের প্রতিপাদন তৃতীয় সূত্র। তৃতীয় সূত্র পর্যন্ত পড়েছি। আচ্ছা, ঠিক আছে। আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র এখনো পড়ি নাই, তাই তো? আচ্ছা, করা হয়নি স্যার। ঠিক আছে। তো আজকে আমরা দেখব ভরবেগের সংরক্ষণ সূত্র, আর হচ্ছে গিয়ে এখান থেকে আমরা দেখব যে ভরবেগের সংরক্ষণ সূত্র বা নিউটনের সূত্রগুলো আমাদের কোথায় কোথায় কাজে আসে সেগুলো একটু দেখার ট্রাই করব, আর আমরা কিছু গণিত করব। ঠিক আছে? ওকে, তোমরা একটু সাইলেন্ট হয়ে নাও, যার যখন কোশ্চেন করবা তখন নিজের একটু মাইক্রোফোন অন করে নিবা। এখন আপাতত সাইলেন্ট থাকো। যে কোশ্চেন করবা সে বলবা যে কোশ্চেন আছে, তখন মাইক্রোফোন অন করে তখন বলবা। তারপর তার জন্য আমরা একটু পজ দিব। ঠিক আছে? চ্যাপ্টার 4 আজকে হচ্ছে গিয়ে লেকচার নাম্বার 02। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আজকে দেখি যে ভরবেগের সংরক্ষণ সূত্র কি বলে। ভরবেগের সংরক্ষণ সূত্র বলে যে কোন একটা সিস্টেমে যদি কোন একটা সিস্টেমে যদি মোট বল যদি তোমার লব্ধি বল যদি শূন্য থাকে, তাহলে ওই সিস্টেমের বা ওই পরিবেশে ভরবেগটা হচ্ছে সংরক্ষিত থাকবে। ঠিক আছে? তো মানে কি ঘটনাটা? মানে হচ্ছে ঘটনাটা যে ধরে নাও এখানে একটা m1 ভরের বস্তু আছে। সেই m1 ভরের বস্তুটা যদি u1 বেগে চলতে শুরু করে এবং m2 ভরের আরেকটা বস্তু আছে, সেই m2 ভরের বস্তুটা সেটা যদি u2 বেগে চলতে শুরু করে, তাহলে কি হবে? তাদের মধ্যে একটা সংঘর্ষ হওয়ার একটা যদি সংঘর্ষ হওয়ার, যদি u1 ইজ গ্রেটার দেন u2 হয়। যদি u1 আর u1 যদি বেশি না হয়, তাহলে কিন্তু ও পেছন থেকে সে কখনোই ওর সাথে সংঘর্ষে লিপ্ত হবে না। তো সংঘর্ষে যদি লিপ্ত হয়, তাহলে তাদের কি হবে বলছে যে ওই সিস্টেমে যদি লব্ধি বল শূন্য থাকে, তাহলে ভরবেগ সংরক্ষিত থাকবে। মানে কি ঘটনা? যে m1 বস্তু যদি m2 বস্তুর উপর একটা আঘাত দেয় বা একটা বল প্রয়োগ করে, তাহলে নিউটনের তৃতীয় সূত্র অনুসারে m2 বস্তু কি করবে? m1 বস্তুকে একটা আঘাত দিবে। ওকে, মনে করো সংঘর্ষের পরে যে ঘটনাটা ঘটছে তাদের মধ্যে, সাপোজ এই সংঘর্ষ হয়ে গেছে, এটা হচ্ছে m1, এটা হচ্ছে m2 বস্তু। তাহলে m1 বস্তু যদি m2 বস্তুর ওপর f1 বলে আঘাত করে, তাহলে m2 বস্তু কি করবে? m1 বস্তুর ওপর অপোজিট ডিরেকশনে f2 বলে কি করবে? একটা আঘাত প্রাপ্ত করবে। ওকে, সো f1 আর f2 কি হচ্ছে? তারা হচ্ছে একে অপরের বিপরীত। তাহলে আমরা নিউটনের তৃতীয় সূত্র অনুসারে কি লিখতে পারি? সরি, নিউটনের বাংলাটা ইংরেজি লিখে ফেলেছি। নিউটনের তৃতীয় সূত্র অনুসারে কি হবে বলতে পারবা? তৃতীয় সূত্র অনুসারে আমি লিখতে পারি f1 F1 আর equal minus f2। F2 minus F2 হ্যাঁ, f1 আর f2 সমান, কিন্তু তারা যেহেতু বিপরীত দিকে কাজ করছে, ডেফিনেটলি আমাকে একটা মাইনাস চিহ্ন দিতে হবে। minus ওকে, আচ্ছা। এখন প্রথম বস্তু আর যে আমরা দ্বিতীয় বস্তু নিয়ে কাজ করছি, এখন প্রথম বস্তু কর্তৃক প্রযুক্ত বল দ্বিতীয় বস্তুর ওপর, এবং এফ টু হচ্ছে প্রথম বস্তুর সরি, f1 হচ্ছে দ্বিতীয় বস্তুর ওপর প্রথম বস্তু কর্তৃক প্রযুক্ত বল, আর f2 হচ্ছে প্রথম বস্তুর ওপর দ্বিতীয় বস্তু কর্তৃক প্রযুক্ত বল। এটাকে মনে করো m1 কে আমি প্রথম বস্তু বলছি। ওকে, আর m2 কে আমরা দ্বিতীয় বস্তু হিসেবে চিহ্নিত করলাম। তো এখন প্রথম বস্তুর ভরবেগের, যেহেতু বল সমান, এখন প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তন যদি মনে করো dp1 ডিভাইডেড বাই বা ddt অফ p1 হয়, আর দ্বিতীয় বস্তুর ভরবেগের পরিবর্তন মনে করো ddt d অফ p2 হয়। ওকে, এরকম যদি হয়, তাহলে আমরা নিউটনের তৃতীয় সূত্র অনুসারে আমরা f1 সমান সমান মাইনাস f2 লিখলাম। তাহলে তখন দ্বিতীয় সূত্র অনুসারে আমি f1 এর বদলে কি বসাতে পারবো? dp1 ডিভাইডেড বাই dt, আর এখানে মাইনাস লিখে আমরা বসাতে পারবো dp2 ডিভাইডেড বাই dt। এটা বসাতে পারবো নাকি? পারবো তো, কারণ দ্বিতীয় সূত্রতে বলেছে যে কোনো একটা বস্তু ভরবেগের পরিবর্তনের হারকেই বল বলা হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা অবভিয়াসলি এখানে আমরা বসাইতে পারবো।
নেক্সট লাইনে গিয়ে দেখো আমি এই পাশে কাজ করছি, ঠিক আছে। নেক্সট লাইনে আমি ওইখান থেকে, আচ্ছা এখানেই কাজ করি। আমি যদি এই ডিফারেন্সিয়েশন টার্মটাকে যদি এই পাশে নিয়ে চলে আসি, তাহলে দেখো তো এটাকে এরকম লেখা যাবে p1 প্লাস p2 ভেক্টর সাইন দিয়ে আমি এখানে ডিটি লিখতে পারবো, আর এই পাশে কত লিখতে পারবো, 0 লিখতে পারবো, তাই না। এখন আমি যদি ডিডিটি মনে করো, অবভিয়াসলি ডিফারেন্সিয়েশনকে তোমরা যখন করে আসো ভেক্টর চ্যাপ্টারে, তখন আমরা দেখেছি এটাকে এইভাবে লেখা যায় যে আমরা যদি দুইটা ফাংশনকে বা দুইটা ফিল্ডকে যদি তারা যদি একই অবস্থায় যোগ অবস্থায় বা বিয়োগ অবস্থায় থাকে, তাহলে ডিফারেন্সিয়েশন করার নিয়ম হচ্ছে প্রথমটাকে করব, তারপর যোগ চিহ্ন দিয়ে তারপর দ্বিতীয়টাকে ডিফারেন্সিয়েশন করব, তারপর আমরা যোগ করে দেখবো রেজাল্ট কি আসে। কিন্তু এক কাকে ডিফারেন্সিয়েশন করলে শূন্য হয়, এমন কি আছে যাকে ডিফারেন্সিয়েশন করলে শূন্য হয়? এটা আমরা দেখে আসি যে একটা ধ্রুবককে কনস্ট্যান্ট। ডিফারেন্সিয়েশন করলে শূন্য হয়। এখানে সি হচ্ছে একটা কনস্ট্যান্ট, ওকে, আমরা ব্র্যাকেটে লিখে দিই সি হচ্ছে একটা ধ্রুবক রাশি, ওকে। তাহলে সি কে ডিফারেন্সিয়েশন, আমি যদি সি কে ডিফারেন্সিয়েশন করি তাহলে এটা কি আসবে, শূন্য আসবে। তাহলে খেয়াল করে দেখো উভয় পক্ষ আমাদের এরকম এসছে। এখন আমি পরের লাইনে গিয়ে যদি ডিডিটি ক্যান্সেল করে দেই, তাহলে এখানে কে থাকবে, p1 প্লাস p2 ইকুয়ালস টু কত আসছে, সি আসছে, রাইট, এটা আসছে। তো এখান থেকে আমরা কি বলতে পারি যে প্রথম বস্তুর ভরবেগের সাথে যদি আমি দ্বিতীয় বস্তুর ভরবেগ যোগ করি, তাহলে কি থাকবে, সিস্টেমের যোগফলটা কি থাকবে, একটা কনস্ট্যান্ট থাকবে। আমি আবার বলছি, কনস্ট্যান্ট। প্রথম বস্তুর ভরবেগের সাথে যদি দ্বিতীয় বস্তুর ভরবেগ যোগ করি, তাহলে কি থাকবে, একটা কনস্ট্যান্ট থাকবে। হ্যাঁ বলো, কেউ কেউ বলতে চাচ্ছ কিছু? আচ্ছা, তো এই হচ্ছে, কিন্তু প্রথম বস্তুর ভরবেগ কি সংঘর্ষের আগে না পরে, সেটা কিন্তু আমাদের ইকুয়েশনে বলা নাই। তার মানে আমি বলতে পারি যেহেতু ভরবেগের যোগফল কনস্ট্যান্ট, তাহলে সংঘর্ষের আগেও ভরবেগের যোগফল যেরকম থাকবে, সংঘর্ষের পরেও ভরবেগের যোগফল একই রকম থাকবে। তো এখন m1 আর m2 বস্তু তো সংঘর্ষে লিপ্ত হইলো, সংঘর্ষে লিপ্ত হওয়ার পর প্রথম যেটা m1 বস্তু আছে, সেই বস্তুটা যদি v1 বেগে চলতে শুরু করে, আর যেটা m2 বস্তু আছে সেটা যদি v2 বেগে চলতে শুরু করে, ওকে, এটা হচ্ছে সংঘর্ষের আগে। এটা আমরা লিখে ফেলি, এটা হচ্ছে সংঘর্ষের পূর্বে, আর এটা হচ্ছে সংঘর্ষের পরে। সংঘর্ষের পরে, এখন সংঘর্ষের পরে আগে ছিল তার বেগ ছিল u1 এবং m2 বস্তুর বেগ ছিল u2। সংঘর্ষের পরে ধরে নেই m1 বস্তুর বেগ v1 আর m2 বস্তুর বেগ যদি v2 হয়, তাহলে এই সূত্র যেটা p1 প্লাস p2 ইকুয়ালস টু c, সেটার অনুসারে আমরা লিখতে পারি যে সংঘর্ষের পূর্বে প্রথম বস্তুর ভরবেগ কত দেখতে পাচ্ছি আমরা, m1 u1 প্লাস কত হবে, p2 এর বদলে লিখতে হবে m2 ইন্টু u2, তাহলে লিখতে হবে m2 u2 সমান সমান কত, সমান সমান একটা কনস্ট্যান্ট রাশি, ঠিক আছে। এবং সংঘর্ষের পরে আমরা কি লিখতে পারবো, প্রথম বস্তুর ভরবেগ কত, m1 v1 ভেক্টর প্লাস m2 v2 সমান সমান p c, এটা দেখে আমরা লিখতে পারলাম। তার মানে দেখতে পাচ্ছি যে m1 এবং সংঘর্ষের পূর্বে সংঘর্ষের যোগফল যেরকম, সংঘর্ষের পরেও ভরবেগের যোগফল দুইটা বস্তুর একই রকম আছে। তাহলে সুতরাং আমরা ফাইনাল লিখতে পারি m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস টু কি, m1 v1 প্লাস m2 v2। এটা হচ্ছে আমরা সংঘর্ষের সূত্র। আমরা কিভাবে লিখলাম, ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে ফাইনালি আমরা এরকম একটা টার্মে আসি, যেটাও তোমরা 9-10 এ দেখে এসছো। এটাকে আমরা শুধুমাত্র একটু কিভাবে শিখলাম, আমরা একটু ভেক্টরের ইন টার্মসে শিখলাম যে ভেক্টর দিয়ে এটাকে কিভাবে এক্সপ্রেস করা যায়, সেটা একটু দেখা ট্রাই করলাম। ওকে, এই পর্যন্ত বলে কারো কোনো কনফিউশন আছে? যদি না থাকে তাহলে নেক্সট আমি চলে যাব। আছে কোনো? নেই স্যার। না স্যার। ওকে, স্যার, স্যার আমরা বেগের ক্ষেত্রে, আদি বেগের ক্ষেত্রে কি ইউ ব্যবহার করব না v1i ব্যবহার করব? তোমার ইচ্ছা, তুমি বেগের ক্ষেত্রে u1i ব্যবহার, বইতে হচ্ছে গিয়ে আমি বলি, বইতে আহ বেগকে তারা ভি দিয়ে প্রকাশ করেছে। ভি মানে বেগ, ভি আই মানে আদি বেগ, ভি এফ মানে শেষ বেগ, ভি আই ওয়ান মানে হচ্ছে প্রথম বস্তুর আদি বেগ, ভি এফ ওয়ান মানে হচ্ছে প্রথম বস্তুর শেষ বেগ, আবার ভি আই টু মানে হচ্ছে দ্বিতীয় বস্তুর আদি বেগ, আবার ভি এফ টু বা ভি টু এফ মানে হচ্ছে দ্বিতীয় বস্তুর শেষ বেগ। সো এই যে ছোট ছোট ইন্ডেক্স গুলো আছে,
এগুলা লিখতে দেখা যায় আমরা মাঝে মাঝে একটু ভুল করে ফেলি, ঠিক আছে? এফ লিখবো না আই লিখবো, দ্রুত ক্যালকুলেশনের সময় দেখা যায় মিক্সিং হয়ে যায়, বা এই পাশে আমি এফ থেকে এই পাশে নিয়ে আসি, ঠিক এফ লিখবো, মুখে বলতেছি এফ কিন্তু লিখে ফেলছি আই। দেখা যায় এই কনফিউশন গুলো যাতে না হয় এই কারণে আদি বেগকে আমরা ইউ দিয়ে বলছি আর শেষ বেগকে আমরা ভি দিয়ে বলছি, যেটা 9-10 পড়ে আসছো ওই দিকেই ওইটাকে রেখে কাজ করতেছি যাতে তোমাদের সুবিধা হয়। বাট তুমি যদি এটা করতে পারো তাহলে তো অবভিয়াসলি ইউ আর ওয়েলকাম। বুঝা গেছে? জি স্যার। ওকে, এবার আমরা একটা ম্যাথ সমাধান করি, আসো। ম্যাথটা হচ্ছে এরকম যে একটা বন্দুকের গুলি, এই ধরনের ম্যাথ তোমরা করে এসছো। সেখানে আমরা কি দেখেছি যে একটা সাপোজ এখানে একটা বন্দুক আছে, বন্দুকের চেহারা বন্দুকের মতো না, সেটা নিয়ে তোমরা কনফিউজ হওয়ার কিছু দরকার নেই। এটা মনে করো একটা বন্দুক আছে, এখান থেকে যদি একটা গুলি নির্গত হয়, ঠিক আছে, এখান থেকে একটা গুলি নির্গত হইলো, এটা হচ্ছে গিয়ে আমাদের গুলি। ওকে, একটা গুলি ভি বেগে নির্গত হয়ে গেল, ভি মিটার পার সেকেন্ড বেগে বন্দুক থেকে নির্গত হয়ে গেল। এখন বন্দুকটা কোন দিকে বা কত বেগে মুভমেন্ট হবে এটা আমাকে এই ধরনের ম্যাথ করতে হবে, ঠিক আছে? এখন বন্দুকের গুলির ভর মনে করো স্মল এম, বন্দুকের ভর মনে করো ক্যাপিটাল এম, ঠিক আছে? তাহলে যেহেতু তাদের মধ্যে কি হবে, বন্দুক থেকে যখন গুলিটা বের হয়ে যাবে তখন কোনো একটা কিছু একটা হবে। ওকে, তো ভরবেগের সংরক্ষণ সূত্র যদি আমি অ্যাপ্লাই করি, গুলি ছোড়ার আগে বন্দুক কিন্তু স্টপ ছিল এবং গুলিটাও কিন্তু স্টপ ছিল, তাহলে বন্দুকের বেগ, গুলি ছোড়ার আগে বন্দুকের বেগ যদি 0 হয় তাহলে ভরবেগ কত হবে? বন্দুকের ভর বন্দুকের বেগ এবং গুলির জি ভর গুলির বেগ সমান সমান কত হবে আমরা জানি না। এখন গুলি আমি ছুড়লাম, গুলিটা বন্দুক থেকে বের হয়ে গেল কত বেগে? ভি বেগে। এখন বন্দুকটা কোনো একটা বেগে কোন একটা দিকে ছুটে যাবে। এখন বন্দুকের বেগ যদি মনে করে ক্যাপিটাল ভি হয়, বন্দুকটা মনে করে ক্যাপিটাল ভি বেগে কোন একটা দিকে মুভমেন্ট হলো, এবং গুলিটা আমি দেখতে পাচ্ছি ভি বেগে গতিশীল যদি হয়, এম ভি, ঠিক আছে, এম স্মল এম ইন্টু স্মল ভি, তাহলে বন্দুকের বেগ কত হবে? এখান থেকে আমি ইজিলি দেখতে পাচ্ছি এটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। এটা হবে এম ভি, আর এটা কত হবে? স্মল এম ইন্টু ভি। এখান থেকে আমরা যদি বন্দুকের বেগ ক্যালকুলেশন করতে বলে, ভিটা ক্যালকুলেশন করতে বলে, তাহলে আমরা ক্যাপিটাল ভি যেটা পাবো সেটা কত হবে? মাইনাস স্মল এম ডিভাইডেড বাই ক্যাপিটাল এম ইন্টু ভি হবে। ওকে, এই পর্যন্ত আমরা দেখতে পেলাম যে একটা বন্দুকটা এইরকম একটা রাশিমালার বেগে মানে ছুটে যাবে। বা এখন কথা হচ্ছে মাইনাসটা কেন আসলো? মাইনাসটা এই কারণে, মাইনাসটা দ্বারা আমাকে কি বোঝানো হচ্ছে? মাইনাসটা দ্বারা আমাদেরকে বোঝানো হচ্ছে যে আমি বন্দুকটাকে যেদিকে ফায়ারিং করব, বন্দুকটা গুলিটা যেদিকে ছুটে যাবে বন্দুকটা কি তার বিপরীত দিকে একটু হেলে পড়বে বা বিপরীত দিকে আসার ট্রাই করবে, তখন বন্দুক আরোহী বা যে বন্দুকটাকে আরো ধরে আছে সে হচ্ছে কি ওটাকে ব্যালেন্স করে জায়গার মতো ঠিক থেকে যায়। বুঝতে পারছো? তো পরীক্ষাতে যদি এরকম আসে, মনে করো একটা বন্দুক ছুটে গেল সাপোজ 70 মিটার পার সেকেন্ড বেগে, মনে করো বন্দুকের গুলি ছুটে গেল 70 মিটার পার সেকেন্ড বেগে, বন্দুকের গুলির ভর যদি মনে করো 10 গ্রাম, হুম, আর বন্দুকের ভর মনে করো 5 কেজি, 5 কেজি, বন্দুকের ভর হচ্ছে 5 কেজি, গুলিটা 70 মিটার পার সেকেন্ড বেগে ছুটে যায়, বন্দুকের ভর হচ্ছে গিয়ে 5 কেজি, গুলির ভর হচ্ছে গিয়ে 10 গ্রাম, তাহলে বন্দুকের বেগ কত? তোমাকে ধরো জানতে চেয়েছে বন্দুকের পশ্চাৎ বেগ কত, বন্দুকের পশ্চাৎ বেগ সমান সমান কত? কত হবে বলো তো, ক্যালকুলেশন করে ফেলো তো। আমরা এই সূত্রে বসাবো, স্মল এম এর মান হচ্ছে 10 গ্রাম, ক্যাপিটাল এম এর মান হচ্ছে 5 কেজি, ভি হচ্ছে গিয়ে 70, আমরা 10 গ্রামকে অবশ্যই কেজিতে নিয়ে কাজ করব। কেজিতে নিয়ে কাজ করলে অলরেডি দেখো তো কত আসে এটা। আমরা যদি করে ফেলি এটাকে 1000 দিয়ে ভাগ করে ভাগ 5 গুণ 70, আমরা দেখতে এটা পাচ্ছি অনেক কম, 1.4। 0.14 মাইনাস 0.14 মিটার পার সেকেন্ড। বন্দুকটা 0.14 মিটার পার সেকেন্ড বেগে পেছন দিকে হেলে পড়ে। পরীক্ষাতে যদি বলে বন্দুকের পশ্চাৎ বেগ কত, তাহলে অ্যান্সার লিখবা, আমরা তখন লিখবো বন্দুকের পশ্চাৎ বেগ 0.14, মাইনাসে তখন কাউন্ট করবো না। যদি বলে বন্দুকের পশ্চাৎ বেগ কত, তখন আমরা লিখবো বন্দুকের পশ্চাৎ বেগ 0.14 মিটার পার সেকেন্ড। আর যদি পরীক্ষার হলে কোয়েশ্চেন করে বা কোয়েশ্চেন পেপারে কোয়েশ্চেন আসে এরকম যে বন্দুকের বেগ কত, তখন কিন্তু আমাকে মাইনাসটাকে ইনক্লুড করতে হবে।
ঠিক আছে, কারণ আমি যদি বলি বেগ, বন্দুকের বেগ -0.14 মিটার পার সেকেন্ড, এটা দ্বারা আমাকে বোঝাবে গুলিটা যেদিকে ছুটে যায় বন্দুকটা তার অপোজিট ডিরেকশনে ছুটে যায়। বুঝা গেছে? কারো কোনো কনফিউশন আছে এখানে? আশা করি থাকার কথা না, কারণ এগুলো তোমরা 9 10 করে এসেছো। আমরা জাস্ট আরেকবার রিপিট করলাম, আমরা স্মরণ করলাম যে কতটুকু পড়ে আসছি, কিভাবে পড়ে আসছি। ঠিক আছে, ওকে। এবার আমরা কিছু আমাদের এক্সাম্পল দেখবো যে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে দৈনন্দিন চলার পথে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, এগুলাকে আমরা কিভাবে কাজে লাগে। ঠিক আছে, একটা এক্সাম্পল হচ্ছে, এগুলো হচ্ছে পরীক্ষাতে 2 মার্কের জন্য আসে, অনুধাবনমূলক কোশ্চেনে এটা পরীক্ষাতে আসে, সেগুলো একটু আমরা দেখা ট্রাই করি। আমরা কিভাবে হাঁটি। আমরা কিভাবে হাঁটি, এটা পরীক্ষাতে আসে 2 মার্কের জন্য। এটা হচ্ছে ফিজিক্স দিয়ে এক্সপ্লেইন করা যায় যে কিভাবে করি। যেমন ধরো এটা হচ্ছে একটা রোড, ওকে। এটা হচ্ছে আমরা যখন স্টেপ ফেলি তখন দেখবা যে পায়ের উপর আমরা একটা ভর, যখন আমরা নর্মাল হাঁটতে শুরু করি তখন কি আমাদের পা দেখতে এরকম অবস্থায় থাকে। তখন আমরা যখন হাঁটার জন্য শুরু করি তখন আমাদের পায়ের পদ স্টেপটা কিরকম হয়ে যায়, আমাদের দেখতে এরকম অবস্থায় হয়ে যায়। ঠিক আছে, আমরা যখন এই বিন্দুতে একটা বল প্রয়োগ করি, আমরা যখন স্থির অবস্থা থাকি তখন পাটা আমাকে ফ্লোরের উপর আমরা এভাবে রাখি, কিন্তু যখন আমরা হাঁটা শুরু করি তখন আমরা একটা রোডে, খেয়াল করে দেখো তুমি যখন হাঁটো তখন আমাদের গোড়ালিটা একটু উপরে উঠে যায়, তখন সামনের দিকে আমরা একটা বল প্রয়োগ করি। ব্যাপারটা হচ্ছে আমরা বল প্রয়োগ করি এই তল বরাবর, এখানে একটা ইমাজিনারি যে তল দেখতে পাচ্ছ, এই তল বরাবর একটা বল প্রয়োগ করি। তাহলে আমি যদি এই তল বরাবর একটা বল প্রয়োগ করি তাহলে ঠিক এই তল বরাবর কি একটা প্রতিক্রিয়া বল থাকবে। আমি মনে করি এখানে একটা বল প্রয়োগ করলাম এফ, এই এফ এর অপোজিট ডিরেকশনে কি থাকবে, একটা প্রতিক্রিয়া বল থাকবে। বুঝা গেছে? তার মানে আমি থিটা কোণে, প্রতিক্রিয়া বলটা থিটা কোণে কাজ করতেছে। বুঝা গেছে? এটা হচ্ছে আমি ফ্লোরের উপর এই তলের উপর একটা বল প্রয়োগ করলাম, আর ঠিক এই তল বরাবর লম্ব দিকে একটা প্রতিক্রিয়া বল কাজ করছে। তো আমি দেখতে পাচ্ছি এই প্রতিক্রিয়া বলটা হচ্ছে আমার আনুভূমিক তলের সাথে থিটা ডিগ্রি কোণে আছে। তো এখন এই প্রতিক্রিয়া বলকে যদি আমি দুইটা উপাংশে ভাগ করে ফেলি, যেমন ধরো এই হচ্ছে আমার আনুভূমিক তল আর এইখানে হচ্ছে আমাদের প্রতিক্রিয়া বল, যেটা থিটা ডিগ্রি কোণে কাজ করছে। এখন এই প্রতিক্রিয়া বলের দুইটা উপাংশ থাকবে, একটা হচ্ছে অনুভূমিক উপাংশ আর একটা কি উলম্ব উপাংশ। অনুভূমিক উপাংশ কাজ করবে এক্স অক্ষ বরাবর, আর উলম্ব উপাংশ কাজ করবে কোন বরাবর, ওয়াই অক্ষ বরাবর। এই বরাবর এক্স অক্ষ বরাবর বা ডান দিকে কাজ করবে আর কস থিটা, আর ওয়াই অক্ষ বরাবর কাজ করবে কে, আর সাইন থিটা। Sin আর theta। আমাদের যে পা যেখানে যে ফ্লোরের উপর আছে সেই ফ্লোরে আমাদের বস্তুটার বা এই আমাদের ওজন কাজ করছে কোন বরাবর, নিচের দিকে, যেটা কাজ করছে ঠিক সোজাসুজি নিচের দিকে। আমি মনে করো ঘর্ষণ বলকে আপাতত কাউন্ট করলাম না। তো খেয়াল করে দেখো, আমি তো ফ্লোরে তুমি যখন স্টেপ দাও তখন আমরা কি এমন হয় যে ফ্লোর ভাঙা ভিতরে ঢুকে যাচ্ছি, এমন কিন্তু হয় না। আবার এমনও হয় না যে আমি শূন্যে উঠে যাচ্ছি। যেহেতু আমি উপরে উঠে যাচ্ছি না, আবার ফ্লোর ভেঙে নিচেও চলে যাচ্ছি না, তার মানে বলতে পারি উপরের দিকে প্রযুক্ত বল বা উপরের দিকে ফোর্স আর নিচের দিকে ফোর্স, যেটা কি হয়ে যাবে, একে অপরে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে বাকি থাকবে কে, এই আর কস থিটা। তাহলে কি হয়, এই আর কস থিটা যেহেতু ডান দিকে কাজ করছে, তাহলে এই আর কস থিটার কারণেই আমরা সামনের দিকে এগিয়ে যাই। বুঝতে পেরেছি? যদি ঘর্ষণ বল কাজ করে তাহলে ঘর্ষণটাকে ইনক্লুড করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমি আপাতত ঘর্ষণ বলে যাচ্ছি না। তো এই হচ্ছে আর কস থিটা, যার কারণে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। বুঝা গেছে? তখন পরীক্ষাতে যখন আসবে যে আমরা কিভাবে হাঁটি, তখন তোমাকে এই ফোর্স গুলাকে উপাংশে ভাগ করে এই আমাদেরকে এভাবে নিয়ে কাজ করতে হবে যে আর কস থিটার কারণে একটা সামনের দিকে একটা প্রযুক্ত যে বল হয়, সেই প্রযুক্ত বলটা হচ্ছে আর কস থিটা, এটার কারণে আমরা সামনের দিকে এগিয়ে যাই। ওকে, এখানে কারো কোনো কোয়েশ্চেন আছে বা কনফিউশন থাকলে বলো। না স্যার। নাই? তোমাদের কি আজকে ল্যাব ছিল ফিজিক্সের? না স্যার স্যার। না স্যার। আজকে নাই। আচ্ছা, ল্যাব স্যার আজকে নাই। তো তোমাদের মনে হয় ল্যাব তো শুরু হবে ভালো মতোই, আই মিন অনলাইনে, যেটা যেটা আসলে খুবই খুবই শুনতে খুবই আম, হাসিও পাচ্ছে যে ল্যাব আবার অনলাইনে কিভাবে হয়। এখন আসলে কিছু জি করার নাই। স্যার। হ্যাঁ,
ব্যাপারটা হচ্ছে এরকম যে ইনস্ট্রুমেন্টের সাথে তোমাদেরকে জাস্ট একটু পরিচয় করানোটা, একদম কিছু না হওয়ার থেকে 0% থাকার থেকে যদি 20% কিছু করা যায় তাহলে তো সেটাও লাভ। ঠিক আছে, অ্যাটলিস্ট তোমাদের ইনস্ট্রুমেন্ট গুলার সাথে পরিচয় করা। যেমন একটা ইনস্ট্রুমেন্ট, তুমি যখন ল্যাবে একটা কাজ করতে যাবা তখন টিচার তোমাকে বুঝায় দিবে যে এই যন্ত্রটা তুমি এইভাবে কাজ করবা, এই যন্ত্রটা দিয়ে এই রকম ভাবে কাজ করতে হয়। ঠিক একইভাবে ওই রকমই থাকবে যে তোমাদেরকে এক্সপ্লেন করবে এই যন্ত্রটা দেখতে এরকম, এটা নাম এরকম, এটাকে এইভাবে কাজ করতে হয়, এটা দিয়ে এরকম এরকম কাজগুলো আমরা করে থাকি। শুধু পার্থক্যটা থাকবে তুমি ওই ইনস্ট্রুমেন্টটা হাতে ধরতে পারবা না, ইনস্ট্রুমেন্টটা দিয়ে কোনো কিছু মাপতে পারবে না। তাহলে কি করতে হবে, যে ইনস্ট্রুমেন্ট গুলা তোমাদেরকে বর্তমানে তোমাদেরকে দেখাবে বা এগুলো নিয়ে কাজ করবে, সেই ইনস্ট্রুমেন্ট গুলা তুমি তোমার আশপাশ থেকেই ম্যানেজ করতে পারো। যেমন কি দেখাবে, ভার্নিয়ার ক্যালিপার দেখাবে অথবা স্ক্রু গজ দেখাবে। এগুলা নিউ মার্কেট বা নীলক্ষেত বা মতিঝিলে একটা মার্কেট আছে, হাটখোলা রোড, ওইখানে হচ্ছে গিয়ে এই ইনস্ট্রুমেন্ট গুলো খুব অল্প দামে পাওয়া যায়। ঠিক আছে, 100 কি 200-র মধ্যে ইনস্ট্রুমেন্ট গুলা কিনতে পাওয়া যায়। ওই ইনস্ট্রুমেন্ট গুলো তুমি কিনতে পারো, ওগুলো খুব বেশি যে দাম না। ওগুলো কিনে তুমি টিচার যখন এক্সপ্লেন করবে তখন তার সাথে মিলিয়ে তুমি এটাকে একটু কাজে লাগাতে পারো, কারণ এখন আমাদের স্যার আর খাতা কোনো উপায় নাই। ঠিক আছে, স্যার খাতা কি এখনই কিনতে হবে? না খাতা কিনতে হবে কি হবে না এটা টিচার, ল্যাব টিচার তোমাকে একটা ইনস্ট্রাকশন দিয়ে দিবে। ঠিক আছে, কি করতে হবে না করতে হবে সেটা তোমরা শুনে নিবা ভালো মতো, আর কোয়েশ্চেন থাকলে অবশ্যই টিচারদেরকে করে নিবা। ঠিক আছে, আচ্ছা আজকে আমরা যেটা পড়বো আরেকটা টার্ম, সেটা হচ্ছে রকেটের গতি। স্যার এটা কোন অধ্যায় পড়াচ্ছেন? দেখো তো বোর্ডে কিছু লেখা যাচ্ছে, লেখা আছে কিনা ডানে বামে। আছে? স্যার এটা কত নাম্বার অধ্যায়? এটাই তো বললাম, বোর্ডে কিছু লেখা আছে আশেপাশে, দেখতে পাচ্ছ এখানে কি লেখা আছে? চ্যাপ্টার দেখা যাচ্ছে এখানে, তুমি দেখতে পাচ্ছ একটা লেখা ডান পাশে সবচেয়ে উপরের দিকে। হ্যাঁ স্যার, ম্যাক্সিমাইজ করা ছিল, দেখতে পারিনি। হ্যাঁ, তো তুমি আজকে কি প্রথম ক্লাস করলা? জি স্যার, ক্লাস তো আপনার করো ক্লাস না। আজকে ফার্স্ট। হ্যাঁ, তোমাদের এক্সামের পর থেকে আমি ক্লাস নিচ্ছি। আমরা পড়ছি চ্যাপ্টার 4 নিউটনের বলবিদ্যা, একটা ক্লাস করে ফেলেছি, আজকে আছে ওই চ্যাপ্টার 4 এর উপর দ্বিতীয় লেকচার হচ্ছে আজকে আমাদের। আমরা পড়বো স্যার রকেটের। চ্যাপ্টার 3 কি পড়ানো হয়েছে? কি মনে হয়, তুমি কি ক্লাস করো না? হ্যাঁ করি স্যার, আমাদের এক্সাম হলো ফার্স্ট অধ্যায় আর সেকেন্ড অধ্যায়, তো তাই বললাম। তোমাদের এক্সাম হয়েছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তিনটা অধ্যায়ের উপর হয়েছে, ফার্স্ট আর থার্ড সেকেন্ড। লেসন হয়েছিল। ঠিক আছে, প্রথম, ও দ্বিতীয় এবং তৃতীয় আচ্ছা। অধ্যায়ের উপর হয়েছে। তুমি কোন দুনিয়ায় ছিল এতদিন? আমরা পড়বো রকেটের গতি নিয়ে। রকেটের গতি কি বলছে? রকেটের গতি হচ্ছে গিয়ে রকেট কিভাবে মোশন হয় সেটা নিয়ে দেখা ট্রাই করি। আমরা ধরে নেই এটা হচ্ছে একটা রকেট যেটা হচ্ছে পৃথিবীর আকর্ষণ কাটিয়ে উপরে চলে যেতে চায়। এখন একটা রকেট যখন পৃথিবীর আকর্ষণ কাটিয়ে উপরে চলে যেতে চায়, সে হিউজ অ্যামাউন্টের একটা জ্বালানি সে হচ্ছে গিয়ে কি করে নির্গত করে, পৃথিবীতে নির্গত করে। ওই জ্বালানিগুলো কি করে নির্গত হয়ে ধোঁয়া, যখন জ্বালানিগুলো নির্গত হয় ধোঁয়া আকারে, তখন ফ্লোরের ওপর কি করে একটা বিপুল পরিমাণে একটা ধাক্কা দেয়। ওকে, সেই ধাক্কাটা ফ্লোরের উপর যখন দেয়, নিউটনের তৃতীয় সূত্র অনুসারে একই পরিমাণ ধাক্কা বা একই পরিমাণ বল ফ্লোরটাও কি করে রকেটকে প্রদান করে। তখন রকেটটা কি করে উপরের দিকে ছুটতে আরম্ভ করে এবং তাকে এমন একটা বেগে উপরে ছুটতে আরম্ভ করে যে যাতে করে সে পৃথিবীর আকর্ষণ কাটিয়ে মহাশূন্যে চলে যেতে সক্ষম হয়। একটা এক্সাম্পল হিসেবে বলতে পারি যে, যেমন ধরো তুমি একটা টেনিস বল বা যে কোনো একটা বস্তুকে যদি উপরে ছুঁড়ে মারো তাহলে সেটা কি হবে, উপরে যাবে, আবার কিছুক্ষণ পর কি ভূমিতে ফিরে আসবে। তুমি যত বেশি ফোর্স নিয়ে ছুঁড়ে মারবা সে তত বেশি উপরে উঠবে। তোমরা যখন চ্যাপ্টার 6 পড়বা তখন দেখবা একটা রকেটকে বা একটা বস্তুকে যখন 11.2 কিলোমিটার পার সেকেন্ড এত বেগে ছুঁড়ে মারবা, 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগে যখন ছুঁড়ে মারবা, তখন ওই বস্তুটা পৃথিবীতে আর ব্যাক করবে না, সে পৃথিবীর আকর্ষণ কাটিয়ে বাহিরে চলে যাবে। এই ভ্যালুটা কিভাবে আসছে আমি আবার বলছি, চ্যাপ্টার 6 গিয়ে আমরা এটা পড়বো যে একটা বস্তুকে 11.2 কিলোমিটার পার সেকেন্ড, মিটার কিন্তু না, 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগে যখন ছুটে মারবো সে মহাশূন্যে চলে যাবে। তো ঠিক একইভাবে রকেটকে আমরা এমন একটা বল প্রয়োগ করতে হবে উপরের দিকে যাতে করে সে 11.2 অথবা তার থেকে বেশি বেগে ছুটতে আরম্ভ করে এবং সে ওই রকম বেগে মহাশূন্যে
যাতে পৃথিবীর আকর্ষণ কাটিয়ে মহাশূন্যে চলে যায়। তো ঘটনা কি হচ্ছে, রকেটে হচ্ছে গিয়ে জ্বালানি, মনে করো তুমি 100 কেজি জ্বালানি নিয়েছো, তুমি যখন ধাক্কাটা প্রদান করবে বা জ্বালানি যখন নির্গত হবে, তুমি মনে করো 80 কেজি জ্বালানি পুড়িয়ে ফেলেছো। ঠিক আছে, 80 কেজি জ্বালানি পুড়ায় ফেলছো। তাহলে ওই 80 কেজি জ্বালানি কি হবে, ধোঁয়া আকারে পৃথিবীতে মনে করো ভি বেগে বের হয়ে যাবে। তাহলে আহ প্রথমে তার ভরবেগ ছিল হচ্ছে 100 ইন্টু কত, 0। পরে 80 কেজি জ্বালানি যদি শেষ হয়ে যায়, তাহলে বাকি থাকবে কত ভরবেগ, ভরবেগ কত থাকবে, জ্বালানি ধোঁয়ায় পরিণত হওয়ার পর 20 কেজি 20 ইন্টু কত ভি। তাহলে ভরবেগের পরিবর্তন, তাহলে কি ভরের একটা কি পরিবর্তন আসছে না, আসছে। তো আমরা এখন এইভাবে কাজ করবো যে রকেটে যতটুকু তোমার আমাদের বল প্রয়োগ করবে, আমি যতটুকু ধাক্কা দিব, সে ততটুকু ধাক্কা দিয়ে রকেট ভূমি তাকে কি করবে, ধাক্কা দিবে, তখন সে মহাশূন্যে চলে যাবে। আমরা ওই কাজটা এখানে করার ট্রাই করব। অথবা বলতে পারি, আমরা দেখব যে রকেটের ভরবেগের পরিবর্তন বা ওই জ্বালানির ভরবেগের পরিবর্তন কিরকম আসে সেটা নিয়ে একটু দেখার ট্রাই করব। কারণ ভরবেগের বেসিক্যালি ধাক্কা মানে কি প্রযুক্ত বল, আর প্রযুক্ত বল মানে কি ভরবেগের পরিবর্তনের হার। সো আলটিমেটলি আমি যদি ভরবেগ পরিবর্তন করতে পারি, তাহলেই কিন্তু রকেটটা উপরের দিকে ছুটে যাবে। তো আমরা যদি দেখি যে জ্বালানির ভরবেগের পরিবর্তন, ওকে, জ্বালানির ভরবেগের পরিবর্তনকে যদি আমি ডেল্টা পি দিয়ে প্রকাশ করি, ভরবেগে কিন্তু পরিবর্তন, ভরবেগ কিন্তু না, ভরবেগের পরিবর্তন। তাহলে আমি এইখানে একটা টার্ম লিখার আগে, তার আগে এইখানে একটা বিষয় নিয়ে কাজ করছি। মনে করো একটা বস্তুর ভর এম, তুমি এই বস্তুর ওপর এফ নিউটন বল প্রয়োগ করলা, বস্তু ইউ বেগে মনে করো চলছিল, ইউ বেগে চলছিল, চলন্ত অবস্থায় তুমি এফ বল প্রয়োগ করলা। তাহলে কি এই বস্তুর যে ভর আছে, ভর কত হবে, বস্তুর কি বেগ বাড়বে না কমবে, বেগ বাড়বে বেগ স্যার। বাড়বে স্যার। বা পরিবর্তন হবে, বেগ বেড়ে গিয়ে সেটা মনে করো ভি হয়ে গেল। বস্তুর ভর কি একই রকম থাকবে না কমবে, স্যার একই রকম থাকে। একই রকম থাকে। তাহলে ভরবেগে যদি পরিবর্তন করতে চাই এই গোলাকার বস্তুর, তাহলে তুমি কি লিখবা, এম ভি মাইনাস কত লিখবা, এম ইউ, এটা লিখবা না। তাহলে তুমি পরের লাইনে কি লিখবা, জি এম স্যার। কমন নিয়ে ভি মাইনাস ইউ, এটা লিখবা। পরে হ্যাঁ তুমি স্যার। পরের লাইনে এভাবে লিখতে পারবা যে এম ইন্টু ডেল্টা ভি, এটা মানে হ্যাঁ স্যার, মানে বেগ জি পরিবর্তন। স্যার। তাহলে এইটাই কি ডেল্টা পি না, এই গোলাকার বস্তুর জন্য, গোলাকার হ্যাঁ স্যার। বস্তুর জন্য এইটাই। কিন্তু একটা রকেটের যখন জ্বালানিগুলা বের হয়ে যায়, তখন হচ্ছে ওই জ্বালানিগুলার বেগের পরিবর্তন হয় না। জ্বালানিগুলা একই বেগে 10 কেজি, প্রথম 10 কেজি জ্বালানি ফুয়েলে পরিণত করার পর বা আমরা যখন ইউজ করে ফেলবো, ওই জ্বালানিগুলো সবসময় একই বেগে নির্গত হইতে থাকে। যদি একই বেগে নির্গত হতে থাকে, একটা চেম্বারে অসংখ্য জ্বালানি আছে, সে যদি নির্গত হতে থাকে, তা একই বেগে যদি নির্গত হইতে থাকে, তাহলে কি মনে করো তার কি বেগের পরিবর্তন হবে নাকি ভরের পরিবর্তন হবে? তোমার মনে করো 10 কেজি জ্বালানি আছে, স্যার ভরের পরিবর্তন হবে। ভরের পরিবর্তন। ভরের পরিবর্তন হবে। তাহলে আমাদের কি এই ডেল্টা পি কি এখানে কি লেখা উচিত, ডেল্টা এম ইন্টু ভি লেখা এটা উচিত না? এম ভি। হ্যাঁ স্যার। বুঝতে জি পেরেছি? স্যার। কারণ যেহেতু এখানে বেগ একই রকমই আছে, শুধু বস্তুর ভর চেঞ্জ হয়ে যাচ্ছে, এই কারণে আমি ডেল্টা পি এর বদলে ডেল্টা এম ইন্টু ভি লিখতে পারবো। ওকে, আচ্ছা। তো এই হচ্ছে রকেটের জ্বালানির ভরবেগের পরিবর্তন আসলো। এখন জ্বালানির ভরবেগ কি, জ্বালানি কি এখান থেকে সুন্দর মতো এখানে নির্গত হচ্ছে, তাহলে জ্বালানি যখন নির্গত হবে, এই মনে করো ভূমি, তাহলে জ্বালানিগুলো কি করবে, ভূমিকে এখানে একটা বল প্রয়োগ করবে এই দিকে, তাহলে ফ্লোরও কি করবে, রকেটকে উপরের দিকে কি একটা বল প্রয়োগ করবে, একই পরিমাণে বল প্রয়োগ করবে, তাই না? যে বল ব্যাকওয়ার্ড ডিরেকশনে জ্বালানি ধাক্কা দিল ফ্লোরকে, ফ্লোরও কি করবে, রকেটকে আপওয়ার্ড ডিরেকশনে একটা ফোর্স, এই ফোর্সটা উপরের দিকে প্রদান করলো। তাহলে রকেটের ওপর প্রযুক্ত বল আমি কি লিখতে পারবো, দেখো তো, এটা লিখতে পারবো, রকেটের উপর প্রযুক্ত বল, সেটাকে আমি লিখতে পারবো এফ ইকুয়ালস টু ডেল্টা পি বাই ডেল্টা টি। কারণ রকেটের উপর প্রযুক্ত বল মানে কি, ভরবেগের পরিবর্তনের হার, রকেটের ভরবেগের পরিবর্তনের হার, সেটা আমি বলতে পারবো, অবশ্যই পারবো। তাহলে পরের লাইনে আমি যদি ডেল্টা পি সমান সমান
এফ ইন্টু ডেল্টা টি লিখি কোনাকুনি গুণ করে দিয়ে, তাহলে ডেল্টা পি এর বদলে আমি কি লিখতে পারবো, এফ ইন্টু ডেল্টা টি। তাহলে খেয়াল করে দেখো, এইখানে ডেল্টা পি হচ্ছে জ্বালানির ভরবেগের পরিবর্তন, আর এখানে ডেল্টা পি হচ্ছে গিয়ে কি রকেটের ভরবেগের পরিবর্তন। এইখানে যদি শক্তির কোনো বিনাশ না হয়ে থাকে বা নিউটনের তৃতীয় সূত্র অনুসারে পারফেক্টলি যদি আমি অ্যাপ্লাই করে থাকি, তাহলে আমি লিখতে পারবো জ্বালানির ভরবেগের যতটুকু পরিবর্তন হবে রকেটেরও কি ভরবেগে ততটুকুই পরিবর্তন হবে। বুঝতে পেরেছি? কারণ এইটা হচ্ছে Yes. পরবর্তীতে আমরা অ্যাপ্লাই করব। এটাকে আমি দিয়ে রাখি ইকুয়েশন নাম্বার 1, এটাকে দিয়ে রাখি আমি ইকুয়েশন নাম্বার 2। তাহলে 1 এবং 2 থেকে আমি কি লিখতে পারি বলো দেখি, ডেল্টা এফ ডট ডেল্টা টি ইকুয়ালস টু কত, ডেল্টা এম ইন্টু ভি, এটা লিখতে পারি। নেক্সট লাইনে গিয়ে আমি লিখতে পারি এফ ইকুয়ালস টু কত, ডেল্টা এম ডিভাইডেড বাই ডেল্টা টি ইন্টু ভি। ডেল্টা এম বাই ডেল্টা টি এটা দ্বারা কি বোঝাচ্ছে, ডেল্টা এম মানে কি জ্বালানির ভরের পরিবর্তন, আর পরিবর্তন ডেল্টা টি দ্বারা কি বোঝাচ্ছে যতটুকু সময় জুড়ে সময় ক্ষেত্রে। তার পরিবর্তন। ধাক্কাটা প্রযুক্ত ছিল, তাই না? যতটুকু সময় জুড়ে ধাক্কাটা প্রযুক্ত ছিল, তার মানে যতটুকু ধাক্কাটা ততটুকু সময় দিয়েছে যতটুকু জ্বালানির পরিবর্তন হয়েছে। তো ডেল্টা এম বাই ডেল্টা টি মানে বোঝাচ্ছে জ্বালানির পরিবর্তনে, জ্বালানির ভরের পরিবর্তনের হার, বা জ্বালানি কতটুকু জ্বালানি কতটুকু তোমার জ্বালানিতে পরিণত হচ্ছে, বা সেটাকে আমরা ইউজ করতেছি। যেমন ধরো হইতে পারে 5 কেজি প্রতি সেকেন্ডে 5 কেজি জ্বালানি নির্গত হচ্ছে এখান থেকে রকেটের ব্যাকওয়ার্ড ডিরেকশন থেকে। ওকে, তো ডেল্টা এম বাই ডেল্টা টি বোঝাচ্ছে হচ্ছে জ্বালানির পরিবর্তনের হার, বা জ্বালানি কতটুকু পরিবর্তন হচ্ছে, বা জ্বালানি কতটুকু নির্গত হচ্ছে। আর ভিটা হচ্ছে গিয়ে কি, ভিটা হচ্ছে গিয়ে জ্বালানি কত বেগে নির্গত হচ্ছে। এখানে কিন্তু ভি কি, এখানে ভি কোত্থেকে আসছে, ডেল্টা পি থেকে। ডেল্টা পি মানে কি বলো দেখি এখানে, জ্বালানির জ্বালানির ভরবেগের পরিবর্তন। জ্বালানির ভরবেগের তাহলে এটা পরিবর্তন। যদি জ্বালানির ভরবেগের পরিবর্তন হয়, এটা কার বেগ, জ্বালানির বেগ, মানে জ্বালানির যে বেগে বের জ্বালানি হচ্ছে। যে বেগে নির্গত হচ্ছে। আমরা কিন্তু কোশ্চেনে হয় কি ভুল করে অনেক সময়, যে রকেটটা কত বেগে ছুটে গেল, স্টার্টিংটা কত বেগে ছুটে গেল ওইটাও দেওয়া থাকবে, আর জ্বালানি কত বেগে নির্গত হচ্ছে সেটাও দেওয়া থাকবে। আমরা কিন্তু ভুলে এখানে ভি মানে রকেটের বেগ বসাবো না, আমাদেরকে কনফিউজ করার জন্য এই ধরনের কোশ্চেন গুলো থাকবে। কারণ সূত্রটা কিভাবে আসছে সেটা একটু দেখতে পারলে এইখানে কখনো ভুল হবে না। তাহলে ভি হচ্ছে জ্বালানি কত বেগে নির্গত হচ্ছে, আর জ্বালানি ডেল্টা এম বাই ডেল্টা টি মানে হচ্ছে জ্বালানি নির্গতের হার, আর এফটা হচ্ছে গিয়ে কি রকেটটার উপর কতটুকু বল প্রয়োগ করা হয়েছে। এখানে এফ মানে কি রকেটের উপর প্রযুক্ত বল। তো এফ এর বদলে আমি যদি এখন ক্যাপিটাল এম এ লিখি, তাহলে এম এখানে যেহেতু রকেটের উপর প্রযুক্ত বল, তাহলে এম মানে কার ভর, রকেটের ভর। আর এখানে কে আছে, ডেল্টা এম ডিভাইডেড বাই ডেল্টা টি ইন্টু ভি। পরের লাইনে যদি লিখতে চাই, এটা কি এ মানে কি ত্বরণ, রকেটটা কত ত্বরণে উপরের দিকে গতিশীল হয়। তাহলে এ মানে কত হবে, এমটাকে ওই পাশে নিয়ে নিলে 1/m এম ডেল্টা টি ইন্টু ভি। এই হচ্ছে রকেটটি একটি রকেট কত ত্বরণে উপরে নির্গত হয় সেই ত্বরণের রাশিমালা। ওকে, যেখানে এম হচ্ছে রকেটের ভর, ডেল্টা এম বাই ডেল্টা টি হচ্ছে জ্বালানি নির্গতের হার, আর ভি হচ্ছে জ্বালানি নির্গতের বেগ। জ্বালানি নির্গতের বেগ। ওকে, এখন আমরা একটা ম্যাথ সমাধান করব। তোমাদের পিডিএফ এ আমি শেয়ার স্ক্রিনে যাচ্ছি, একটু দেখে নাও। ওকে, পিডিএফটা তোমাদের রোল নাম্বার আই থিংক সবাই দিয়েছো। হ্যাঁ জি স্যার। ওকে, বইতে হচ্ছে আমি বইয়ের কিছু এক্সাম্পল নিয়েছি। এই ধরনের এক্সাম্পল গুলো বই থেকে করে ফেলবা, বা এই ধরনের উপর ভিত্তি করে। আমি রকেটের একটা ম্যাথ করছি, দেখো ম্যাথটা হচ্ছে এইরকম, যে মহাকাশে অবস্থিত একটি শাটল মহাকাশ যানের ভর 3 × 10⁻³ এটা কার ভর, এটা কি ওই সূত্র মতে তোমাদের খাতায় যে সূত্র লেখা আছে, রকেটের ভর। ক্যাপিটাল এম, তাই না? আর জ্বালানির হ্যাঁ, ভর স্যার। কত, 50 কেজি। 50 কেজি। সূত্রে খেয়াল করে দেখো, আমাদের যে সূত্র আছে সেই সূত্রে এখানে যে ক্যাপিটাল এম, এখানে কি জ্বালানির ভরের কোনো ব্যাপার আছে এখানে সূত্রে?
জ্বালানি ভর কাজে আসছে? মোটেও না। জ্বালানির কি কাজে আসছে? ভরের পরিবর্তনটা কাজে আসছে, ডেল্টা এম। পরিবর্তনের কাজ আসতেছে। ঠিক আছে, তো খেয়াল করবে, এগুলো দিয়ে কিন্তু আমাকে কনফিউজ করতেছে ম্যাথে। তো এখানে আর বলেছে জ্বালানি 5 কেজি পার সেকেন্ড হারে ব্যবহৃত হলে, ঠিক আছে, জ্বালানির নির্গতের বেগ কত বা জ্বালানির নির্গতের হার কত? 5 কেজি মিটার পার সেকেন্ড। আর 150 মিটার পার সেকেন্ড বেগে সুষম গতিতে নির্গত হলে, সুষম গতিতে কে নির্গত হচ্ছে? ডেফিনেটলি জ্বালানি নির্গত হচ্ছে। হলে শাটল যানের উপর জ্বালানি। ধাক্কা নির্ণয় করো। আমি এফ ইকুয়াল কত? ডেল্টা এম বাই ডেল্টা টি। এটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ছিল এফ ইকুয়ালস টু যে ডেল্টা এম বাই ডেল্টা টি, এখানে ভি, আমরা এখানে প্রযুক্ত ধাক্কা কত? 750 নিউটন। যদি বলে রকেটটি কত ত্বরণে গতিশীল হয়েছে, কিভাবে করব? যদি ত্বরণ চাইতো তখন আমরা রকেটের যে বেগ আগেরটা 1/m ভর ভাগ দিয়ে দিব স্যার এই বল ভর থেকে। দিয়ে, এই 750 কে ভর দিয়ে আমরা ভাগ করে দিব, তখন আমাদের বেগ ইজিলি চলে আসবে। এই ধরনের ম্যাথ যেগুলো আছে তোমরা কিন্তু করে ফেলবা, কারণ এগুলো কিন্তু এমসিকিউ তে আসে, ঠিক আছে। আর যদি তোমরা লাকি থাকো, সিকিউ তেও দিয়ে দিতে পারে। ওকে, যেমন এখানে 7 দশমিক, সরি এটা না, এটা আমরা পড়ি নাই, যে ঘাত বলের ঘাত, এটা আমরা পড়বো নেক্সট ক্লাস ইনশাআল্লাহ। এখানে এখন তোমাদের কিছু আমি বই থেকে একটা পেজের ছবি তুলে দিয়েছি। এখানে 4 থেকে নিয়ে 14 পর্যন্ত, 4 থেকে নিয়ে 14 পর্যন্ত আমরা আজকে কিছু ম্যাথ করলাম। এই আমরা কিছু সূত্র পড়লাম আজকে। এই সূত্রগুলো দিয়ে 4 থেকে, আমি যে পিডিএফ দিয়েছি এই পিডিএফ এ 4 থেকে 14 নাম্বার পর্যন্ত গণিতগুলো করা যাবে। তোমরা হচ্ছে কি ম্যাথগুলো করবা, অ্যানসারের সাথে ম্যাচ করাবা যে অ্যানসারের সাথে মিলেছে কিনা। আর যে যার প্রবলেম থাকবে নেক্সট ক্লাস আমাকে জিজ্ঞেস করবে যে স্যার আমি এই স্যার ম্যাথটা। কত নাম্বার পেজে? এটা হচ্ছে, দেখো যে পিডিএফ যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 4 থেকে 14 নাম্বার ম্যাথটা। 312। হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের বইয়ের সাথে আমার বই নাও মিলতে পারে। আর এটা এটা মনে হয় সাজান তপন স্যারের বই তো আমাদের। বই মনে হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, তো এটা এই ম্যাথগুলো করে ফেলবা নিজেরা, 4 থেকে নিয়ে 14 পর্যন্ত সবগুলো ম্যাথ করবা, তাহলে কনসেপ্ট একটু স্যার ক্লিয়ার এটা হবে। কি আমির হোসেন খানের বই, মানে বইয়ের ম্যাথগুলা? আচ্ছা, মনে হয় আমার এই মুহূর্তে মনে পড়ছে না, আমার এটা মনে হয় সাজান তপন স্যারের বই হবে। সাজান তপন স্যারের বই মিলতেছে হ্যাঁ। আমার বইয়ের সাথে। পিডিএফ এ তো থাকবেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে 312 নম্বর পেজের 4 থেকে নিয়ে 14 পর্যন্ত ম্যাথগুলো করে ফেলবা, তাহলে প্র্যাকটিস হবে। তুমি নতুন নতুন একটা সূত্র পড়লা, রকেটের গতির উপর ভিত্তি করে একটা সূত্র আমরা নতুন পড়েছি, তো এটা প্র্যাকটিস না করলে কিন্তু মনে থাকবে না, ভুলে যাবা। ওকে, তো এই হচ্ছে তোমাদের আজকের ক্লাস, যেটার উপর আমরা নিউটনের গতি, দেখো এখানে নিউটনের 3টা সূত্র ব্যতীত কিন্তু অন্য কোনো সূত্র এখানে অ্যাপ্লাই হয় নাই, ঠিক আছে। তো বইতে এখানে ঠিক একইভাবে আলোচনা করা হয়েছে, তোমরা একটু দেখলে আশা করি বুঝতে পারবে, বই দেখলেও বুঝতে পারবা অবশ্যই। আর এখানে আমরা কিভাবে হাঁটি এটা দেখা হয়েছে, আর বন্দুকের গুলি ছোড়া, এটার উপর আমরা ভিত্তি করে একটা ম্যাথ করেছি। আর হচ্ছে কি আমরা রকেটের গতি নিয়ে কাজ করেছি আমরা। স্যার রকেটের ম্যাথটা যে করাইলেন সেটা আরেকবার দেখাই দিবেন? সময় আছে, আগে দেখো হ্যাঁ, রকেটের ম্যাথে যেটা করলাম, কোথায় গেল, হ্যাঁ 4.13, এটা হচ্ছে ম্যাথটা হচ্ছে গিয়ে কি, রকেটের যানের ভর, এটা হচ্ছে ক্যাপিটাল এম বলে দেওয়া আছে, এটা হচ্ছে ক্যাপিটাল এম। আর এখানে 5 কেজি মিটার পার সেকেন্ড, এটা কি, এটা হচ্ছে কি ডেল্টা এম বাই ডেল্টা টি, মানে জ্বালানি কত বেগে বা কত জ্বালানিটা প্রতি সেকেন্ডে কতটুকু ব্যবহৃত, জ্বালানির পরিবর্তন স্যার। জ্বালানির পরিবর্তনের হার, জ্বালানির ভরের পরিবর্তনের হার। জ্বালানির পরিবর্তন বলতে কিসের পরিবর্তন? জ্বালানির ভরের পরিবর্তন, মানে প্রতি সেকেন্ডে 5 কেজি জ্বালানি ব্যবহৃত হচ্ছে, বুঝতে পারছো? প্রতি সেকেন্ডে 5 কেজি জ্বালানি কিন্তু কম না। আর জ্বালানি কত বেগে নির্গত হচ্ছে? 150 মিটার পার সেকেন্ড বেগে রকেট থেকে নির্গত হচ্ছে। এই যে যেমন ধরো স্যার ওখানে যদি, বলো স্যার যদি ওখানে লেখা থাকতো যে প্রতি 5 সেকেন্ডে এত কেজি করেই হয়, তাহলে স্যার তাহলে ডেল্টা এম এ 5 ডেল্টা, যেমন ধরো বললো 5 সেকেন্ডে 20 কেজি জ্বালানি ব্যবহৃত হচ্ছে, তাহলে ডেল্টা এম এর মান 20 কেজি, আর টাইমের ভ্যালু আমরা 5 সেকেন্ড বসাবো, তাহলে আমাদের ম্যাথটা হয়ে যাবে। ওকে স্যার, ঠিক আছে, করবা, আশা করি পারবা। আর 4.27 এই ম্যাথটা হচ্ছে আমি কেন দিয়েছি জানি না, এটা হচ্ছে কি নেক্সট ক্লাসে পড়বো আমরা। ওকে, মানে এটার উপর ভিত্তি করে। তো এই হচ্ছে তোমাদের ক্লাস, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আবার দেখা হবে। ভালো থেকো আর ম্যাথগুলো করে ফেলবা, ঠিক আছে? এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এগুলো মিলে করে ফেলবা। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম